সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের একটি ঐতিহাসিক জয় আমরা বলছি। ৪০ বছর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফিরেছেন দেশে এবং তিনি বলেছেন ৪০ বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী যেমন একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিও তেমনটি করতে পারবেন তিনি বলেছেন। একজন সাবেক সচিব হিসেবে আপনি কি মনে করেন বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই যে দুটি গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব একই সঙ্গে কার্যকরভাবে পালন করা সম্ভব কিনা? সাধারণ পরিষদের সভাপতিটা কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হবে কিনা সেটা দেখার বিষয়। কারণ জাতিসংঘ তো আমার কাছে একটা বড় ক্লাবের মতো, প্রাইভেট ক্লাবের মতো। এটা তো কোনো ক্ষমতা নাই, করে আসে কিছু ওয়েলফেয়ার যে কাজগুলো হয়, শান্তিরক্ষী মিশন থাকে বা অন্যান্য চিলড্রেন এডুকেশন ফান্ড টান, এগুলো ছাড়া জাতিসংঘ তো কার্যকর কোনো ক্ষমতা নাই। কার্যকর ক্ষমতা থাকলে কি ট্রাম্প তার ইচ্ছে মতো এরকম বোমবার্ড করতে পারতো, ইরানে আক্রমণ করতে পারতো, লেবাননের ক্ষতি করতে পারতো? এটা আমার মনে হয় না যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যতটুকু গুরু দায়িত্ব থাকবে, সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি যখন করবে সভাপতিত্ব, তখন হয়তো একটু বসতে পারবে। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নয়। আর বাকিটা হইলে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব একসাথে দুইটা করেছেন, তিনিও দুইটা একসাথে বলতে পারবেন বলতেছেন। এটা নির্ভর করবে আমাদের সরকার প্রধানের সদিচ্ছার উপর। তারা তাকে ওখানে রেখে এখানেও রাখতে চাইবেন কিনা, কিংবা এখানে দলের কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রী, নূতন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিতে পারবেন কিনা সেটা বিবেচনার বিষয়। কারণ খলিলের এখানে পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে প্রচুর সমালোচনা আছে, যথেষ্ট সমালোচনা হচ্ছে যে ওভারওয়েলমিং মেজরিটিতে আসা বাজাদ কেন ইউনুসের প্রতিনিধি হিসাবে কিংবা ইউনুসের ফুসকরা হিসাবে খলিলকে কেন রাখবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, খলিলের পদত্যাগ কিন্তু এই বাজার দাবি করেছিল আগে উপদেষ্টা থাকতে। যখন উপদেষ্টা ছিল তখন বিএনপি বাজার, যেটা বাংলায় বলি, সেটা খলিলের পদত্যাগ দাবি করেছিল। সে পদত্যাগ রফা হইল কিভাবে? সেটা একটা কূট চালের মাধ্যমে হলো। ওই খলিলকে দিয়ে তারেক রহমানকে লন্ডনের বৈঠকে রিসিভ করাইলেন। রিসিভ করিয়ে সেখানে সলা পরামর্শ যা হইল, ললিপপ ধরাই দিল, খলিল লাইমলাইনে আসলো আর পদত্যাগের দাবি করলো না। তো এখন যদি রাজনৈতিক সরকার কূটনীতি খেলতে চায় যে ঠিক আছে, ললিপপের সময় খলিল মিডিয়েট করেছে এবং কেউ কেউ বলে আমেরিকা এবং ভারত দুইটাকে ব্যালেন্স করার জন্য খলিলকে চেয়েছে। আবার এবার জাতিসংঘে খলিলের ভোটে জিতে আসা ৯১ ভোট বা ৯৮ ভোট, ৯৯ ভোট পেয়ে আসা, জাতিসংঘে অনেকদিন কাজও করেছে, সেদিক থেকে এটা সাফল্য, ঠিক আছে। এটা বাজাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করবে। একসাথে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। যে খলিলকে নিয়ে এত সমালোচনা আছে, এই উসিলায় তারে সরাইলাম, সেখানে হয়েছে চলে যাক, নূতন একজন কাউকে দেবে। আর যদি মনে করে যে না, এত বড় দল হইলেও পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতো লোক তাদের নাই, যেমন আলীর আমলে, আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর তারা খুঁজে পায় নাই, এই জন্য গভর্নরের বয়স সীমা বাড়াইয়ে ফজলে কবিরকে আবার রাখছিল। তো ওরকম ভিতরে কতটুক কার কী সুবিধা অসুবিধা আছে সেটার উপর নির্ভর করবে দুইটা পারবে। আর হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে যদি খলিল নিজকে তুলনা করে, তাহলে আমি এটা আবার ভালোভাবে নেব না। কারণ খলিল ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। সুপিরিয়র পোস্ট এক্সাম 1976-এ হি স্টুড ফার্স্ট ইন অল ক্যাডার্স, সেই হিসাবে সেখানে গেছে। কিন্তু কূটনৈতিক বুদ্ধিমত্তার চালে সব কিছুর দিক থেকে হুমায়ুন রশিদ চৌধুরীর যে একটা ম্যাগনামিনিটি আছে, তার যে একটা বাইরের পরিচিতি ছিল আগের থেকে, সেটা খলিল এখনও হয়ে ওঠে নাই। জাতিসংঘে বেশি দিন করেছে, সেটা ভিন্ন। আবার হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে শেখ হাসিনার দুইটা একসাথে করার একটা লিয়াজও ছিল। কারণ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে শেখ হাসিনা রেহানাকে হুমায়ুন রশিদ চৌধুরী যেইটুক ফেভার করেছেন, দেশে আসার, ইন্ডিয়ার সাথে, ইন্দিরা গান্ধীর সাথে কথা বলার, সেই জাতীয় রিলেশন অত কিছু কি খলিলের সাথে তাদের লন্ডনের ললিপপ বৈঠকে ঘটেছে কিনা সেটাও নির্ভর